দিদি ভাই, রাত অনেক হলো তো, এবারে ঘুমিয়ে পড়ো। না দাদু, ঘুম আসছে না, একটা গল্প বলো না। গল্প শুনবে? আচ্ছা বেশ, শোনো তবে। সালটা তখন 1200। বাংলার মাটিতে পা পড়ল এক দস্যুর, ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বাংলার আকাশে বাতাসে তখন ভয়ের কালো ছায়া। চলছে মামলুকদের হামলা। মগধ কবজা করে নালন্দা ধ্বংসের পর খিলজির নজর এবার বাংলার পরশ পাথরের দিকে। শোনা যায় তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেনের প্রাসাদে বিগ্রহরূপে বিরাজ করত সেই অমূল্য পরশ পাথর, যার স্পর্শে লোহা হয়ে যায় সোনা। মুখোমুখি যুদ্ধে সেন সেনাদের হারানো অসম্ভব জানতেন খিলজি, তবে উপায়? এমন সময় সেন রাজ্যের এক রাজকর্মচারী বিশ্বাসঘাতকতা করে খিলজিকে খবর পাঠায় লক্ষণ সেন নবদ্বীপের রাজপ্রাসাদে বিশ্রামে থাকবেন কিছুদিন। পরশ পাথর আত্মসাৎ করার ছক কষা শুরু করলেন খিলজি। 18 জন সৈন্য নিয়ে ঘোড়া ব্যবসায়ীর বেশে খিলজি আচমকা আক্রমণ চালায় লক্ষণ সেনের প্রাসাদে। বিপদ বুঝে লক্ষণ সেন পরশ পাথর নিয়ে প্রাসাদের গুপ্তপথে নৌযোগে বিক্রমপুর যাত্রা করেন যুদ্ধ প্রস্তুতি নিতে। যাত্রাপথের সংকট থেকে নিরাপত্তার জন্য রাজা লক্ষণ সেন পরশ পাথরের দায়িত্ব তুলে দেন তাঁর বিশ্বস্ত রাজপুরোহিতের হাতে। বাধা দিতে গিয়ে খিলজির হাতে বন্দী হন তাঁর পুত্র মাধব সেন। 1203 সাল, নবদ্বীপ প্রাঙ্গণ। লক্ষণ সেনের বিশাল সৈন্যবাহিনীর সাথে প্রবল যুদ্ধ হয় খিলজির। লক্ষণ সেনের বর্ষার আঘাতে গুরুতর আহত হয়ে কোনো মতে পালিয়ে যায় খিলজি। লক্ষণ সেন ফিরে পেলেন তাঁর রাজ সিংহাসন। বন্দিদশা থেকে মুক্ত করলেন পুত্র মাধবকে। পরশ পাথর ফিরে পেতে রাজপুরোহিতের কাছে লোক পাঠালেন লক্ষণ সেন, কিন্তু শোনা যায় ডাকাতের হাতে রাজপুরোহিতের মৃত্যু হয়েছে। ভেঙে পড়লেন রাজা লক্ষণ সেন। পরশ পাথর কোথায় তার খোঁজ আর কোথাও পাওয়া যায়নি। সময়ের চাকা ঘুরে পরশ পাথর আজ লোকের মুখে প্রচলিত শুধু এক প্রবাদ। দিদি ভাই, ঘুমিয়ে পড়েছ?